হায়দ্রাবাদ আর রাজস্থানের ম্যাচটা দেখতে দেখতে একটা কথাই মনে পড়ছিল। গত সিজনে এই সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএলের ইতিহাসে তাদের সর্বোচ্চ আর কি রানটা তুলেছিল। ওই রানের রেকর্ডটা এদিন না তারা আবার ব্রেক করে ফেলে, কিংবা বহু প্রতীক্ষিত বহু আলোচিত যে 300 রানের মাইল ফলো, যেটা আর কি সবাই প্রত্যাশা করছে এই আইপিএলে প্রথমবার তুলবে এই সানরাইজার্স হায়দ্রাবাদই, সেইটার মানে গন্ডিও না তারা এদিন আবার টপকে যায়। তো যাই হোক আর কি, মানে শুরুতে একসময় মনে হচ্ছিল যে তারা মানে এই মানে 300 রানের গন্ডি কিংবা ওই 287 রানের ওই আগের বারে যে হাইয়েস্ট রানের রেকর্ডটা ছিল সেটা জাস্ট টপকে যাওয়াটা সময়ের অপেক্ষা। কিন্তু ইনিংসের শেষের দিকে গিয়ে কিছুটা আর কি হিসাব নিকাশে গোলমাল হয়ে যাবে। ওই মানে 287 থেকে 1 রান কম 286-তে তারা তাদের ইনিংসটা শেষ করে। তো এরপর এই রান চেস করতে নামে রাজস্থানের শুরুতে কিছুটা ব্যাটিং বিপর্যয় হলো। তারপর ওই মানে মিডিল অর্ডারের দুই ব্যাটার মানে কিছুটা আর কি সামলে দিয়েছিলেন, ভালো মতোই লড়াই করছিলেন, কিন্তু রাজস্থানের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি যে হায়দ্রাবাদের এই বিশাল রান তারা ওই জায়গায় সাকসেসফুলি চেস করে দেবে। তো যার ফলে আর কি দিন শেষে হায়দ্রাবাদের কাছে রাজস্থানকে ম্যাচটা হেরে যেতে হলো 44 রানের ব্যবধানে। তো এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এই ম্যাচে টস জিতেছিলেন ওই রাজস্থানের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রিয়ান পরাগ, জিতে তিনি ওই জায়গায় হায়দ্রাবাদকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো হায়দ্রাবাদের দুই বিস্ফোরক ওপেনার ওই ট্রাভিস হেড আর অভিষেক শর্মা, তারা ঠিক ওই আগের সিজনে যেখান থেকে আর কি শেষ করেছিলেন ওই পার্টিকুলার জায়গাটা থেকে এদিন মনে হলো যেন শুরু করলেন। একেবারে শুরুর থেকেই মানে ওই ফাজলাক ফারুকিকে প্রথম ওভারই অভিষেক শর্মা দুইটা বাউন্ডারি মারলেন। তারপর আর কি মহেশ থিকসানাকে দেখলাম ওই ট্রাভিস হেড মানে তার মাথার উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন, অভিষেক শর্মাও তাকে আর কি টার্গেট করলেন। মানে প্রথম 3 ওভারেই তারা তুলে ফেলে 45 রান। এরপর মহেশ থিকসানের একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে ওই কাট করতে গিয়ে অভিষেক শর্মা নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন। 11 বলে 24 রানের একটা বিস্ফোরক ইনিংস তার আগে তিনি খেলে গেছেন। এরপর ক্রিজে আসেন ঈশান কিষান। এই সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন যোগ দেওয়া ঈশান কিষান নেমেই কিন্তু 106 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেন, তার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে। মূলত বলতে গেলে তার জন্যই হায়দ্রাবাদের রানটা ওই বিশাল আকারে পৌঁছেছিল। তো ওই জায়গায় আর কি সেকেন্ড উইকেটে ওই ট্রাভিস হেডের সঙ্গে তিনি একটা পার্টনারশিপ গড়ে তুললেন 85 রানের। তো এদের দুজনের হাত ধরেই প্রথম পাওয়ার প্লে মানে 6 ওভারের মধ্যেই হায়দ্রাবাদ তুলে ফেলে 94টা রান, যেটা আইপিএলের ইতিহাসে আর কি বলতে গেলে সর্বোচ্চ ছিল। এরপর 10 ওভারে আর কি এদের রানটা চলে যায় 135-এ। তার মাঝে ট্রাভিস হেড একটা আর কি মানে বিস্ফোরক আর কি হাফ সেঞ্চুরি করে গেছিলেন, 31 বলে 67 রানের একটা ফাইন ইনিংস তিনি ডেলিভার করে গেছিলেন। তো তারপর নীতিশ কুমার রেড্ডি আর এই ঈশান কিষানের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 72 রানের মাত্র 29 বলে। এই এতটাই আর কি বিস্ফোরক ছিল এই পার্টনারশিপটা, যেখানে আর কি মাত্র 14 ওভার 1 বলেই হায়দ্রাবাদ 200 রানের গন্ডি টপকে যায়, যেটা ছিল আইপিএলের ইতিহাসে হায়েস্ট বা ফাস্টেস্ট আর কি বলতে গেলে 200 রান করার রেকর্ড। তো এরপর ওই 200 রানের গন্ডি টপকানোর সাথে সাথেই নীতিশ কুমার রেড্ডি ওই জায়গায় নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন ওই মহেশ থিকসানাকেই। তো ওই জায়গায় 202-এ তাদের স্কোরটা যখন 3 হয়ে যায় তখন হেনরি ক্লাসেন ব্যাটিং করতে নামেন। হেনরি ক্লাসেন আর এই মানে ঈশান কিষানের মধ্যে আবার ওই জায়গায় একটা 56 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। হেনরি ক্লাসেন বেশি রান করেননি, 34টা রান তিনি করেছেন, কিন্তু 14 বলে যে 34 রানের ইনিংসটা ডেলিভার করেছেন ওটার জন্যই বলতে গেলে হায়দ্রাবাদের আর কি মানে শেষের দিকে রানটা এতটা আর কি পরিমাণে অ্যাক্সিলারেট হলো। তো হেনরি ক্লাসেন শেষ অবধি থাকলে আমার মনে হয় হায়দ্রাবাদ অনায়াসে হেসে খেলেই রানটা 300 রানের ওই গন্ডি টপকে যেতেই পারতো। তো যাই হোক ওই জায়গায় আর কি হেনরি ক্লাসেন আউট হয়ে যাওয়ার পর তাদের রানের গতিটা আর কি বলতে গেলে কিছুটা থমকে যায়। ঈশান কিষান তার মতো করে চেষ্টা করেছিলেন, কিন্তু লোয়ার মিডিল অর্ডারের ওই বাকি ব্যাটারদের থেকে তিনি সেভাবে অতটা সহায়তা পাননি। তো ঈশান কিষান ওই জায়গায় নিজের সেঞ্চুরিটা তুলে নেন। তো ঈশান কিষান এমনিও রিসেন্ট পাস্টে কিন্তু খুব একটা ভালো ফর্মে ছিলেন না ঘরোয়া ক্রিকেটে। তো সেই দিক থেকে বলতে হবে আইপিএলের এই প্রথম ম্যাচেই নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি সেঞ্চুরি করে একেবারে নতুন আত্মবিশ্বাস পেয়ে গেলেন। তো গোটা সিজনটাই তার এবারে আর কি খুবই ভালো মানে কাটার কথা। তো এই জায়গায় হায়দ্রাবাদ তুলে ফেললো 6 উইকেটে 286। তো এই রান চেস করতে নামে রাজস্থানে কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয় হয়। তো স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে আর কি ওই রিয়ান পরাগ টস করলেও তো এদিন আবার ইম্প্যাক্ট সাব হিসেবে সঞ্জু স্যামসনই কিন্তু ওপেন করতে নেমেছিলেন ওই জয়সওয়ালের সাথে। তো প্রথম ওভারটা আর কি মোহাম্মদ শামিকে দুটো বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি সহযোগে 16 রান তুললেও তারপরের ওভারে কিন্তু সিমারজিৎ সিং জোড়া ব্রেক থ্রু দিয়ে দেন, ওই যশস্বী জয়সওয়ালের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেন। আর তার ঠিক আর কি 1 বা 2 বল পরে ওই রিয়ান পরাগের উইকেটটাও তিনি তুলে নেন। তো 1 ওভারে 2 উইকেট খুঁয়ে কিন্তু রাজস্থানী বেশ চাপে পড়ে যায়। এরপর নীতিশ রানাকে সঙ্গে নিয়ে ওই আর কি পার্টনারশিপ একটা গড়ে তোলার চেষ্টা করেছিল ওই জায়গায় সঞ্জু স্যামসন, কিন্তু মানে ওই নীতিশ রানাও খুব বেশিক্ষণ আর কি নিজের উইকেটটা ধরে রাখতে পারেননি, মাত্র 50 রানেই তিনটা উইকেট খুঁয়ে ফেলে ওই জায়গায় রাজস্থান রয়্যালস। স্বামী এসে ফেরান ওই নীতিশ রানাকে। তো এই জায়গা থেকে কিছুটা বেকায়দায় পড়ে গেল। তো ওই জায়গায় সঞ্জু স্যামসন কিন্তু তারপর ওই মানে ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে একটা বড় পার্টনারশিপ গড়ে তোলেন 111 রানের। তো এদের হাত ধরে মানে প্রথম পাওয়ার প্লে 6 ওভারে ওই রাজস্থান তুলে ফেলে 77 রান। কিন্তু তারপরও মানে 10 ওভার শেষেও তাদের স্কোরটা ছিল 118। তখনও শেষ 10 ওভারে তাদের প্রয়োজন 169, মানে আস্কিং রেট তখন অলরেডি 17তে পৌঁছে গেছে। মানে যেটা আর কি মানে অ্যাচিভ করে ফেলা খুবই ডিফিকাল্ট বলা ছিল। ওই যে আমি শুরুতেই বলছিলাম মানে তাদের ইনিংসটা দেখে কিন্তু কখনোই মনে হয়নি যে হায়দ্রাবাদের রানটা তারা সাকসেসফুলি চেস ডাউন করে দেবে। তো ওই জায়গায় সঞ্জু স্যামসন আর ধ্রুব জুরেল মানে তারা আর কি নিজেদের মতো করে চেষ্টা করছিলেন, বেশ মেরে খেলছিলেন। তো ওই জায়গায় তাদের পার্টনারশিপটাকে আর ভাঙন ধরান ওই হর্ষল প্যাটেল।
তো ওই জায়গায় মানে 161 রানে তাদের 4টা উইকেট পরে সঞ্জু স্যামসনের উইকেটটা তিনি ওই জায়গায় তুলে নেন, 66 রান করেন তিনি। আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই মানে তার ঠিক পরের ওভারই মানে অ্যাডাম জ্যাম্পা ওই জায়গায় এসে তুলে নেন ওই আরেক সেট হয়ে যাওয়া ব্যাটার ধ্রুব জুরেলের উইকেটটা। তিনিও একটা দারুণ ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করেছেন, 35 বলে 70 রান করেছেন। তো ওই জায়গায় পরপর 2 সেট ব্যাটারের উইকেট হারিয়ে মানে যেটুকু আর কি শেষ আশা ছিল রাজস্থানের, ওটাও বলতে গেলে তখন পুরোপুরি প্রায় চলে গেল। তো এরপর আর কি ওই মানে শুভম দুবে আর ওই সিমরন হেটমায়ারের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল ঠিকই, কিন্তু সেটা আর কি গুড এনাফ ছিল না। তো ওই জায়গায় আর কি সিমরন হেটমায়ার 42 রান করেছেন, শুভম দুবে একটা ভালো ইনিংস খেলেছেন, 11 বলে 34 রানের একটা বিস্ফোরক মানে লিটিল ক্যামিও খেলেছেন, কিন্তু সেটা আর কি দিন শেষে যথেষ্ট ছিল না। তো ওই জায়গায় শেষে ওই রাজস্থান তাদের ইনিংসটা শেষ করলো ওই 242 রানে। তো ওই জায়গায় মানে হায়দ্রাবাদ 44 রানের ব্যবধানে তাদের এই ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচটা এইবারের সিজনে জিতে গেল। তো এইবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ম্যাচের তাহলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন। আপনারা বলতে পারেন ওই আর কি শুরুর দিকে মানে হায়দ্রাবাদের ইনিংসে ওই সেকেন্ড উইকেটে ঈশান কিষান আর ওই মানে ট্রাভিস হেডের মধ্যে যে পার্টনারশিপটা গড়ে উঠল 85 রানের, ওটার জন্যই তো বলতে গেলে মূলত মানে হায়দ্রাবাদ এই ম্যাচের রাশটা প্রথমে নিজেদের দখলে নিয়ে নেয়। ডেফিনেটলি ওটা টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা তার পরের উইকেটে ওই ঈশান কিষান আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে যে 72 রানের বিস্ফোরক পার্টনারশিপটা গড়ে উঠল মাত্র 5 ওভারের মধ্যেই, ওটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের অনেক বড় একটা দাবিদার হতে পারে। কিংবা ঈশান কিষানের 106 রানের বিস্ফোরক ইনিংস, শুধু তো আর কি ইনিংসটাই তিনি খেলেননি, তিনি একবারে ওই মানে 4th ওভারে যে ব্যাটিং করতে নামলেন তারপর থেকে একবারে ইনিংসের শেষ পর্যন্ত তিনি কিন্তু নট আউট থেকেছেন, মানে বলতে গেলে পুরো ইনিংসটাকে তিনিই ক্যারি করে নিয়ে গেছেন। তো ডেফিনেটলি তার খেলা ওই ফ্যান্টাস্টিক ইনিংসটাও টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন জোফরা আর্চার 4 ওভারের আর কি তিনি বোলিং করে 76টা রান বিলিয়েছেন, মানে ডেফিনেটলি জোফরা আর্চারের মতো এরকম একজন মানে উচ্চমানের বোলারের থেকে এরকম নিম্নমানের পারফরমেন্স কিন্তু কখনোই এক্সপেক্টেড নয়। আর 4টা রান তিনি কনসিড করে দিলেই তার বোলিং ইকোনমিটা 20তে পৌঁছে যেত। তো জোফরা আর্চারের এইরকম 2 হাতে রান বিলিয়ে দেওয়াটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু হতেই পারে। কিংবা বলতে পারেন ওই রাজস্থানের আর কি তাদের এই রানটা চেস করতে নেমে শুরুতেই যে 50 রানের মধ্যেই 3-3টা আর কি উইকেট হারিয়ে ফেললো, ওখান থেকেই তো আর কি বলতে গেলে রানের গতি বেশ কিছুটা থমকে গেল। মানে যেভাবে আর কি তাদের শুরুটা করার কথা ছিল মানে অতটাও আর কি বিস্ফোরকভাবে হয়নি এই 287 চেস করতে গিয়ে। তো ডেফিনেটলি ওই শুরুর ওই 50 রানের মধ্যে 3-3টা উইকেট চলে যাওয়া ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন ওই যে আমি বললাম সঞ্জু স্যামসন আর ধ্রুব জুরেল যখন 111 রানের জুটি করে মানে একটু আর কি লড়াই করার স্বপ্ন দেখাচ্ছিলেন রাজস্থানের সমর্থকদের, তো ওই জায়গায় এসে পরপর 2 ওভারে মানে ওই 3 বলের ব্যবধানে যে 2-2টা উইকেট চলে গেল, এই 2 সেট ব্যাটারের মানে উইকেট যে চলে গেল, একটা হার্ষল প্যাটেল নিলেন আর একটা ওই অ্যাডাম জ্যাম্পা নিলেন। তো এই দুটো উইকেট চলে যাওয়া ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতেই পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই হায়দ্রাবাদ আর রাজস্থানের ম্যাচে যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সে কোনটা জানেন, সেটা হলো ওই মানে রাজস্থান এই রানটা চেস করতে নেমে তারা শুরুতেই যে 50 রানের মধ্যে 3-3টা উইকেট হারিয়ে ফেললো। এটার জন্যই বলতে গেলে মূলত তাদের রানের ওই যে গতিটা অনেকটা আর কি মানে ধাক্কা খেয়েছিল। যতটা বিস্ফোরক মেজাজে এই রানটা চেস করতে মানে তাদের আর কি শুরু করার কথা ছিল, মানে সেটা আর কি বলতে গেলে ওই ফ্লাইং স্টারটা সেভাবে তারা পায়নি ওই পরপর আর কি উইকেট চলে যাওয়াতে। তো রাজস্থানের ওই শুরুর দিকে 50 রানে 3-3টা উইকেট চলে যাওয়াটাই মনে হয় এই হায়দ্রাবাদ আর রাজস্থানের এই গ্রুপ ম্যাচের আলটিমেটলি টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।